নমস্কার প্রিয় দর্শক। এই মুহূর্তে বঙ্গ রাজনীতি উত্তাল যে বিষয়কে কেন্দ্র করে মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া যাকে কেন্দ্র করে তোলপাড়, সেটা হচ্ছে গতকাল এসএসসি কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি নামের তালিকা প্রকাশ করা হয়। যে নামের তালিকায় বলা হচ্ছে প্রায় 1800 বেশি নাম রয়েছে। সেই নাম রয়েছে কাদের? যারা অবৈধ উপায়ে দুর্নীতিগ্রস্তভাবে শিক্ষকতার চাকরিতে প্রবেশ করেছিলেন, সেই শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করে। এবং এই অবৈধ উপায়গুলো কি? 17 রকমের দুর্নীতি। তার মধ্যে দুই একটা দুর্নীতির কথা উল্লেখ করি, সেটা হচ্ছে চাকরি বিক্রি করা হয়েছিল। চাকরি যে পরীক্ষার মেয়াদ, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার পরেও চাকরি দেওয়া হয়েছিল। ওএমআর সিটে যার নাম্বার কম তার নাম্বার বাড়িয়ে তাকে চাকরি দেওয়া হয়েছিল। আর এই অবৈধ উপায়ে চাকরি দিতে গিয়ে বঞ্চিত করা হয়েছিল যারা প্রকৃত অর্থে যোগ্য, যারা চাকরি পাওয়ার উপযুক্ত ছিল, সেই সমস্ত চাকরি প্রার্থীদের বঞ্চিত করা হলো। কে বঞ্চিত করলো? বঞ্চিত করেছে যাদের নামে অভিযোগটা উঠেছে তারা প্রত্যেকেই এই শাসক দল তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো স্তরের নেতৃত্বে রয়েছে, কেউ আবার মন্ত্রীও রয়েছেন, এরকম নামও উঠে এসেছে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এতদিন পর্যন্ত এটা অভিযোগের জায়গায় ছিল। কেউ হচ্ছে কে এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এতদিন পর্যন্ত বোঝা যাচ্ছিল না। কিন্তু গতকাল সেই অভিযোগটাকে সিলমোহর দিল সরকারিভাবে একটি শিক্ষা ব্যবস্থা, এসএসসি কর্তৃপক্ষ। আপনি ভাবুন, একটি সরকার, সে হচ্ছে সিলমোহর দিচ্ছে যে সে অবৈধ উপায়ে কিছু মানুষকে চাকরি দিয়েছিল যারা প্রকৃতপক্ষেই অযোগ্য, যাদের চাকরি পাওয়ার যোগ্যতা নেই, সেই ব্যক্তিগুলোকে চাকরি দিয়েছিল। আর চাকরি দিয়েছিল কাদের? একটা অংশের যে যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে বঞ্চিত করা হয়েছিল। এটা সরকার মান্যতা দিল, সিলমোহর দিল। ভারত কেন, সারা পৃথিবীতে এরকম একটি সরকার খুঁজে পাবেন না যারা বুক ফুলিয়ে স্বীকার করছে যে হ্যাঁ, আমরা দুর্নীতিমূলকভাবে, দুর্নীতির মধ্য দিয়ে আমরা কিছু মানুষকে চাকরি পাইয়ে দিয়েছিলাম, তাও আবার শিক্ষকতার পেশায়। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা কোন শাসকের হাতে আমাদের রাজ্য পরিচালিত হচ্ছে? কোন শাসক দ্বারা? যে সরকার এই কাজটাকে সিলমোহর দিল, অবৈধ কাজে হিসাবে অবৈধভাবে নিজেদেরকে প্রমাণ করলো, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত একটি সরকার। আচ্ছা, এবার যদি আপনার কাছে প্রশ্ন করা হয়, অবৈধ চাকরি প্রাপক তাদের নামের তালিকা তো প্রকাশ করা হলো, দুর্নীতিগ্রস্তভাবে যারা চাকরিতে এসেছিলেন, কিন্তু এই দুর্নীতি হলো যাদের হাত ধরে, তাদের নামের তালিকা প্রকাশ হবে কবে? তাদের নামের তালিকা প্রকাশ করবার দায়িত্ব কে নেবে? সরকার তো একটা নামের তালিকা প্রকাশ করলো, সেটা হচ্ছে অবৈধ চাকরি প্রাপক, যারা চাকরি কিনেছিলেন, যারা ওএমআর সিটে মার্কস বৃদ্ধি করতে সাহায্য করেছিলেন অবৈধ উপায়ে, যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন, যারা চাকরি পেলেন অবৈধ উপায়ে, তাদের নামের তালিকা প্রকাশ হলো। কিন্তু যারা এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত, তাদের নামের তালিকা প্রকাশ করবে কে? আর এই অভিযোগ তো উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, যিনি নিজেকে একজন সৎ মানুষ হিসাবে দাবি করেন, আমি যদি ধরে নিই তিনি একজন সৎ মানুষ, তাহলে তার দলের একাধিক নেতা কর্মীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে। তাহলে তিনি কি একথা প্রকাশ করতে পারবেন? সেই নামের তালিকাগুলো কি তিনি প্রকাশ করতে পারবেন যে কারা এই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকলো? ওই যারা অবৈধ উপায়ে যারা চাকরি কিনেছিলেন, একটা অংশের শাসক দলের নেতা কর্মীদের কাছ থেকে চাকরি কিনেছিলেন, তারা ঘটি বাটি বন্ধক রেখে, সোনাদানা বন্ধক রেখে চাকরি কিনেছিলেন, তারা অপরাধ করেছিল নিশ্চিতভাবে। সেখান থেকে তাদের একটা অর্থ সেখানে ব্যয় করতে হয়েছিল। চাকরি পেয়ে কিছু অর্থ উপার্জন করে সংসার প্রতিপালন করবেন, সেই অর্থটা তাদের ইনকামটা বন্ধ হয়ে গেল, অর্থ উপার্জনটা বন্ধ হয়ে গেল।
এটা হচ্ছে দুভাবে ক্ষতিগ্রস্ত হলেন। আর একভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে হচ্ছে তাদের এই যে বেতন হিসেবে 7-8 বছর চাকরি করে যে বেতনটা পেয়েছিলেন, সেই বেতনটা তাকে ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ, একে মান্যতা দিতেই হবে রাজ্য সরকারকে। সেই বেতনটা তাকে ফেরত দিতে হবে 12% সুদ হারে। আপনি সুদের কথা আপনি ভুলে যান, মনে করেন সুদের কথা বলেনি সুপ্রিম কোর্ট, ধরে নিন শুধু বেতন হিসেবে যে টাকাটা পেয়েছিলেন সেই টাকাটা ফেরত দিতে হবে। আচ্ছা, কোনো ব্যক্তি যে অর্থ উপার্জন করে সেই ব্যক্তি কি পুরো অর্থটা ঘরে গচ্ছিত রাখে? গচ্ছিত রাখে না। নিশ্চিতভাবে সে তার পরিবার প্রতিপালন করতে গিয়ে সমস্ত বহু কাজ থাকে, সেই সমস্ত জায়গায় তার অর্থটা ব্যয় হয়। স্বাভাবিকভাবে সেই অর্থটা ওই চাকরি প্রাপক অবৈধ উপায়ে যিনি চাকরি কিনেছিলেন সেই অর্থটা তিনি খরচ করে ফেলেছিলেন। কোনো অবৈধ উপায়ে চাকরি প্রাপক কোনো ব্যক্তি সে চাকরিটা পেয়ে অর্থ উপার্জন করে লোন নিয়ে একটা জায়গা কিনে বাড়ি টাড়ি করেছিলেন, স্বাভাবিকভাবে তার লোন হচ্ছে শোধ করতে হচ্ছিল, তার বেতনটা বন্ধ হয়ে গেল আর্থিকভাবে। তাহলে এবারে তিনভাবে ক্ষতিগ্রস্ত হলো। একদিকে হচ্ছে তাকে যে অর্থ দিয়ে চাকরিটা ক্রয় করতে হলো সেই অর্থটা কয়েক লক্ষ টাকা তার চলে গেল, তার বেতনটা বন্ধ হয়ে গেল। এই দুরকম ভাবে ক্ষতি, এবং তাকে বেতনটা ফেরত দিতে হবে আর একটা ক্ষতি। এবং এই বেতনটা যদি তাকে ফেরত দিতে হয় তাহলে তার তো হচ্ছে যদি যৎ সামান্য যে বাড়ি ঘর দুয়ার জমি জায়গা আছে সেটাকে বিক্রি করে তাকে টাকা ফেরত দিতে হবে। এই আরেকটা ক্ষতি। সব থেকে বড় ক্ষতি হচ্ছে এতদিন পর্যন্ত ওই চাকরি প্রাপক, যে অবৈধ চাকরি প্রাপক, যিনি অপরাধী, এতদিন তিনি পর্দার আড়ালে ছিলেন, কেউ তাকে চিনতে পারছিল না যে কে সেই অপরাধী। আজকে কিন্তু এসএসসি কর্তৃপক্ষ বা সরকার বা শাসক সে কিন্তু চোখে আঙুল দিয়ে রাজ্যের মানুষকে দেখিয়ে দিল যে হ্যাঁ, এই ব্যক্তি ও অবৈধভাবে চাকরি পেয়েছিলেন। তার সামাজিক সম্মান সরাসরি নষ্ট হলো। সমাজের চোখে সে আর মানে মাথা তুলে দাঁড়াতে পারবে না, এরকম জায়গা তৈরি করে দেওয়া হলো। তাহলে একজন অবৈধ চাকরি প্রাপক সে একটা অপরাধ করেছিল, অবৈধভাবে চাকরি ক্রয় করেছিল, কিন্তু তাকে শাস্তি পেতে হলো 3 থেকে 4 রকম ভাবে। যে এই অপরাধটা করালো তাকে দিয়ে, যে অর্থটা নিল চাকরি বিক্রি করলো, যে একদম চুটকি নেতা থেকে একদম বড় নেতা পর্যন্ত, তাদের নামের তালিকা প্রকাশ হবে কবে? এতদিন পর্যন্ত অবৈধ শিক্ষক পর্দার আড়ালে ছিল, তাকে প্রকাশ্যে নিয়ে এলো সরকার বা শাসক বা হচ্ছে এসএসসি কর্তৃপক্ষ। তাহলে সরকার তো নিশ্চিতভাবে বা শাসক তো নিশ্চিতভাবে এটাও জানে এই অপরাধটা যে করিয়েছে, তাহলে তার কর্তব্য হচ্ছে এই অপরাধী যে এই অপরাধটা করাতে সাহায্য করলো তার নামের তালিকাটা প্রকাশ, শাসক মানুষ তাকেও চিনুক। যে অপরাধ করলো তাকে চিনবে, যে অপরাধ করালো তাকে চিনবে না, এটা হতে পারে না। অর্থাৎ এই মুহূর্তে রাজ্যের মানুষের একটা বড় দাবি হওয়া উচিত যে অপরাধটা সংগঠিত করালো যাদের হাত ধরে এই অপরাধটা সংগঠিত হলো, তাদের নামটা সামনে আনতে হবে, এ দাবি তোলা উচিত অন্ততপক্ষে। তবে এ দাবি উঠবে, এ দাবি তারাই তুলবেন, তারা মানে কোর্টের দ্বারস্থ হচ্ছে বলে জানা যাচ্ছে, যেটা শুনতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে যাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে তারা আবার হচ্ছে আদালতের দ্বারস্থ হতে পারেন। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে 2026 সালে যখন শাসক বলছিল, এই যে সরকার পরিচালনা করেছে তৃণমূল কংগ্রেস, তারা বলছে তাদের 2026 সালে তারা আরো অধিক সংখ্যক হচ্ছে বিধায়ক নিয়ে তারা সরকার গঠন করবে, অর্থাৎ তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি পাবে, বৃদ্ধি করিয়ে তারা সরকারে আসবে। এখানে একটা জোর ধাক্কা খেলো শাসক দল, এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। কারণ এই নামের যাদের হচ্ছে এই নামের তালিকা দিল, তারা যারা চাকরি কিনেছিল অর্থ দিয়ে, তারা হচ্ছে এত রকম ভাবে বঞ্চিত ক্ষতিগ্রস্ত হলো, তারা কি ছেড়ে দেবে? তার নাক কান তো সব কাটা গেছে, তখন সে কিন্তু দেখবে তার পেছনে যখন দেওয়াল ঠেকে গেছে, দেওয়ালে যখন পিঠ ঠেকে গেছে, সে তখন সামনের দিকে এগোতে থাকবে, আর তো জায়গা নেই পেছনে সরার। তখনই এই অপরাধ সংগঠিত হয়েছিল যার দ্বারা, এরকম পার্থ চট্টোপাধ্যায়দের নাম কিন্তু এবার সামনে চলে আসবে। স্বাভাবিকভাবে অস্বস্তির মধ্যে পড়বে এই শাসক দল, বড় বিপর্যয়ের মধ্যে পড়তে চলেছে। কারণ এই যে যাদের নামে তালিকা প্রকাশ হলো, শুধু তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে যোগ্য চাকরির প্রার্থী যারা ছিল, তাদেরকে বঞ্চিত করে এই শাসক দলের নেতা কর্মীরা এই সমস্ত অবৈধ শিক্ষকদের চাকরিতে হচ্ছে ঢুকিয়েছিল। স্বাভাবিকভাবে এই যে সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থী, তারা এই সরকারের প্রতি ক্ষুব্ধ।
শুধু তারা ক্ষুব্ধ না, তার পরিবার ক্ষুব্ধ, তার পরিবারের আত্মীয় স্বজন প্রত্যেকেই ক্ষুব্ধ হচ্ছে। অর্থাৎ ধীরে 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 হচ্ছে ক্যান্সারের মতো এই জিনিসটা ছড়িয়ে পড়ছে টোটাল গোটা সমাজে। এটা কিন্তু শাসক দলের জন্য একটা ক্যান্সার। শাসক দলের রন্ধে রন্ধে এই দুর্নীতির অভিযোগটা ছড়িয়ে পড়ছে। মানুষ কিন্তু স্বাভাবিকভাবেই মনে প্রাণে এই সরকারকে বা এই শাসক দলকে ঘৃণা করতে শুরু করেছে ইতিমধ্যেই। শুধু বঞ্চিত চাকরি প্রার্থী, শুধু অবৈধ শিক্ষক শিক্ষিকারা, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি চলে গেল, তাদের পরিবারগুলো আপনি এই সরকারের প্রতি ক্ষুব্ধ হবে না? আর এই অযোগ্য শিক্ষকের দ্বারা যে সমস্ত হচ্ছে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করেছে স্কুল কলেজে, ওই স্কুলগুলোতে, আপনার আমার সন্তান এদের কাছে শিক্ষা গ্রহণ করেছে 7-8 বছর ধরে, কি শিখিয়েছে আপনার আমার সন্তানকে? আপনার আমার সন্তানের ভবিষ্যৎটাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে এইসব শিক্ষক শিক্ষিকারা। আর শুধু এইসব শিক্ষক শিক্ষিকারা, এই অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যাদের হাত ধরে ঢুকেছে এই শিক্ষা ব্যবস্থায়, তারা হচ্ছে এর সঙ্গে হচ্ছে সমান দোষে দোষী। স্বাভাবিকভাবে একটি সমাজ ব্যবস্থা ধ্বংসের হচ্ছে দিকে এগিয়ে যাওয়ার জন্য যারা দায়ী, তারা হচ্ছে একদিকে যেমন এই অযোগ্য শিক্ষক শিক্ষিকা, আর একদিকে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের যারা এই চাকরিতে ঢোকানোর ব্যবস্থা করেছে, কারা ঢোকানোর ব্যবস্থা করেছে? অধিকাংশ ক্ষেত্রে এই অভিযোগ উঠেছে এই শাসক দলের বিরুদ্ধে। তাহলে 2026 সালে বিধানসভা নির্বাচন আসছে। এই নির্বাচনে কিন্তু নিশ্চিতভাবে একটা বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে এই শাসক দল। স্বাভাবিকভাবে এই শাসকের প্রতি, এই রাজ্য সরকার চালাচ্ছে এই তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেসের প্রতি রাজ্যের সমস্ত অংশের মানুষ, কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু, কি যুব সমাজ কি ছাত্র সমাজ কি প্রবীণ ব্যক্তিরা, প্রত্যেকেই এই শাসকের প্রতি ক্ষুব্ধ হয়েছে। সেই কারণেই তো মানুষ দেখলো বামফ্রন্ট সরকার যে ছিল 2011 সালের আগে 34 বছর রাজ্য পরিচালনা করেছে, সেই রাজ্য সরকারের একটা নেতা মন্ত্রীর বিরুদ্ধে আজ পর্যন্ত দুর্নীতির অভিযোগে তুলতে পারেনি, জেল খাটাতে পারেনি। প্রতি বছর পাড়া করে চাকরি হতো, নিয়োগ পরীক্ষার মধ্যে সরকারি সংস্থায় নিয়োগ হতো, কৃষিক্ষেত্রে একটা বড় সাফল্য অর্জন করতে পেরেছিল। নতুন করে কলকারখানা তৈরি করে কর্মসংস্থানের দরজাটা খুলতে যাচ্ছিল, সেই কর্মসংস্থানের দরজাটা বন্ধ করে দেওয়া হলো যে টাটা কারখানাকে হচ্ছে ভেঙে গুড়িয়ে দেওয়ার মতো অপরাধমূলক কাজের মধ্য দিয়ে। স্বাভাবিকভাবে মানুষ তুলনা করছে, বামফ্রন্ট সরকারও দেখেছে আর এই সরকারও দেখেছে। স্বাভাবিকভাবেই মানুষ, আপনি খেয়াল করবেন বামপন্থীদের প্রত্যেকটা মিছিল মিটিংয়ে মানুষ আবার বামেদের প্রতি আস্থা ভরসা রেখে সমস্ত জায়গায় দলে দলে মানুষ এই লাল ঝান্ডা কাঁধে তুলে নিচ্ছে। ঘাস ফুল আঁকা এই যে তিরঙ্গা ঝান্ডাটি তারা হচ্ছে আবার মাথায় তুলে রেখে সযত্নে ঘরের কোণে তুলে রাখা লাল ঝান্ডাটি কাঁধে নিয়ে মানুষ আবার এই দুর্নীতির বিরুদ্ধে, কর্মসংস্থানের জন্যে লড়াই আন্দোলনে সামিল হচ্ছে সিপিআইএম পার্টির সঙ্গে, বামপন্থীদের সঙ্গে। আর এই ধারাটা যদি অব্যাহত থাকে 2026 সাল অবধি, তাহলে হচ্ছে এই রাজ্যের শাসক একটা বড় বিপর্যয়ের সম্মুখীন হতে পারে এবং এই রাজ্যের বামপন্থীরা রাজ্যে দ্বিতীয় শক্তিধর অর্থাৎ বিরোধী রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেতে চলেছে। এটা কিন্তু আর সময় অপেক্ষা মাত্র। এটাই হচ্ছে আমার আজকের এই পর্বের প্রতিবেদন। যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে শেয়ার করবার অনুরোধ রইল। দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।